আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের দায়িত্ব নেবার মাত্র ৪৫ দিনের মধ্যেই দেশবাসীর জন্য ভীষণ সংবাদ। বাংলাদেশ পৃথিবীর মধ্যে আবার প্রথম হতে যাচ্ছে। বিস্তারিত জানবার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আজকে ইন্ডিপেন্ডেন্স পত্রিকায় একটি খবর দেখলাম। খবরটি প্রকাশিত হয়েছে গতকাল ১ এপ্রিল। যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটা মোটামুটি পৃথিবীর অন্যতম একটা সেরা পত্রিকা। এই পত্রিকা বলেছে যে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ তেলের রিজার্ভ আছে, বিশেষ করে ডিজেলের রিজার্ভ আছে, তার হয়তো সর্বোচ্চ ২ সপ্তাহ চলতে পারে এবং পৃথিবীতে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার তেল ফুরিয়ে যেতে পারে, এই আশঙ্কার কথা পত্রিকাটি বলেছে। এবং পত্রিকাটি বাংলাদেশে কর্মরত সরকারি অনেকের রেফারেন্স দিয়েছে, যদিও তাদের নাম প্রকাশ করেনি। এছাড়া বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে ডিজেলের রিজার্ভ কত আছে। একটি সূত্র বলছে ৮০,০০০ টন, আর একটা সূত্র বলছে এটা আরো কম, এবং এভাবে চলতে থাকলে ২ সপ্তাহ পরে আর তেল থাকবে না। কিন্তু বাংলাদেশের যিনি জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের তেলের কোনো সংকট নেই। এমনকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ এমপি তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। কিন্তু বাংলাদেশে বর্তমানে তেলের কি অবস্থা, এটা একটু আপনাদের আমি দেখাতে চাই। ছোট্ট ছোট কয়েকটা ভিডিও ক্লিপ একটু দেখেন। তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। কিন্তু পাচ্ছে না তো, ওনারাই বলছে না পাচ্ছে না, মালিক এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। পাওয়া যাচ্ছে, পাচ্ছে তেল, আর তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে, পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছেন? সবচেয়ে মর্মান্তিক একটা ঘটনা যেটা হলো যে তেল না পেয়ে সেই ট্রাক ড্রাইভার পেট্রোল পাম্পের ম্যানেজারের উপর দিয়ে ট্রাক চালিয়ে দিয়েছে এবং বেচারা সেখানেই মৃত্যুবরণ করেছে। মানে পরিস্থিতি কি ভয়াবহ সেটা বোঝাতে এই একটি ঘটনাই যথেষ্ট। এবং যে ছবিগুলো আমরা দেখছি যে অনেকে এখন সারা রাত পেট্রোল পাম্পে শুয়ে থাকছে সামান্য একটু তেল পাওয়ার কারণে, মানে আশায়। এবং এই তেল পাওয়ার প্রক্রিয়াকে আরো জটিল করে দেওয়া হয়েছে, যে এখন ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। এই ডিসির অফিস থেকে অনেক ডকুমেন্ট জমা দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে, মানে মরার উপরে খাড়া গায়ে। এবং ঢাকার যে চিত্রটা আমরা দেখছি, ঢাকার বাইরের চিত্রটা আরো ভয়াবহ। সারা দেশে তেল নেই। এই তেলের সংকটের কারণ কি? অনেকেই বলছেন, আমরা জানি যে বিশ্বব্যাপী একটা সংকট দেখা দিয়েছে। এটার কারণ হলো ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকার যে সংঘাত বা যুদ্ধ চলছে, এর ফলে যে ইরানের নিয়ন্ত্রণাধীন যে হরমুজ প্রণালী সেটা বন্ধ হয়ে গেছে। এবং এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু পৃথিবীর প্রায় 20 থেকে 25% তেল এবং জ্বালানি ট্রান্সপোর্ট হয়। তো বাকি যে 75% জ্বালানি ট্রান্সপোর্ট হয় অন্য অন্য রুটে, সেই রুটের খবর কি? বাংলাদেশের যে তেলটা আসে এরা আসলে হরমুজ প্রণালী হয়ে ওটা ইন্ডিয়ান ওশান হয়ে আসে। সো বাংলাদেশের জন্য এটার 25% না, বাংলাদেশের জন্য হয়তো এটা 90% অর ইভেন মোর। তো ন্যাচারালি বাংলাদেশ এফেক্টেড হয়েছে। কিন্তু ইরান তো বলেছে যে বাংলাদেশের ভেসেলস হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে। তাহলে তো অন্য অন্য সারা পৃথিবীর যে
সমস্যায় ভুগছে 5টি দেশ, তার মধ্যে বাংলাদেশ একটি, তারা তো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে, তাহলে সমস্যা কেন হচ্ছে? এর আগে যখন 22 সালে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হয়েছিল এবং তখনও পৃথিবীতে নানামুখী সমস্যা হয়েছিল। ইউক্রেন হলো পৃথিবীর অন্যতম মানে বৃহৎ শস্য ভাণ্ডার, আবার রাশিয়া তেল সরবরাহকারী দেশ। তো এই দুটো দেশ যখন যুদ্ধে লিপ্ত হয় তখন কিন্তু খাদ্য সংকট দেখা দিতে পারে, তেলের সংকট দেখা দিতে পারে, এবং হয়েছে, এবং পৃথিবী তখন অনেক সাফার করেছে। তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার। তখন বিএনপির নেতা মির্জা ফখরুল আলমগীর, আবার আমাদের একজন বুদ্ধিজীবী আছে ডক্টর সলিমুল্লাহ খান, অনেকদিন তার কোনো আওয়াজ পাই না। তো এরা কিন্তু বলেছিল যে হাসিনার ভাবসাব দেখে মনে হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের ব্যয় বোধহয় বাংলাদেশই বহন করছে, এবং তখন তারা অনেক টিটকারি করছিল। তো আজকে মির্জা ফখরুল আলমগীরকে আমরা জিজ্ঞেস করতে চাই যে আজকে বাংলাদেশের তেলের এই অবস্থা, জ্বালানির খবর আরো ভয়াবহ শুনলাম যে 2.5 গুণ বেশি দাম দিয়ে এই কয়েকদিন আগে কিছু 2 কার্গো সম্ভবত লিকুইড ন্যাচারাল গ্যাস কিনেছে বাংলাদেশ সরকার। তো এরকম মানে বর্তমান যে দাম, আসল দাম, তার চেয়ে 2 গুণ 3 গুণ দামেও জিনিস কিনতেছে তারা, এই গ্যাস কিনতেছে, তেল, তাও তো পাওয়া যাচ্ছে না। তো যা হোক, মির্জা ফখরুল্লাহ যে বলেছিলেন, এখন আপনারা কি বলবেন? আর ডক্টর সলিমুল্লাহ খান তো হারাই গেছে, আওয়ামী লীগও নাই, সলিমুল্লাহ খানও মাঠে নাই। মানে ডলার খায় আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য, এখন আওয়ামী লীগ নাই, এখন তার আর এইদিকে তার এখন আর আমরা খোঁজ পাই না। তো এখন কথা হলো যে বাংলাদেশ কেন তেল পাচ্ছে না, এবং ইন্ডিয়ার কাছ থেকে তারা ডিজেল নিচ্ছে, আরো ডিজেল ইন্ডিয়া দিবে। যে ভারত বিরোধী রাজনীতি করে বিএনপি চলে, জামাত চলে, তারা এখন এই ভারতের কাছেই হাত পাততেছে। রাশিয়ার কাছ থেকে অনেকে তেল কিনতেছে, ইন্ডিয়াও রাশিয়ার কাছ থেকে তেল কিনতেছে, এবং ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কিনবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র বেশ ছাড় দিয়েছে। বাংলাদেশ কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারতেছে না? তারা একটা স্বাধীন দেশ, রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, তার জন্য তার আমেরিকার পারমিশন দরকার। কারণ এই দাসখত তো আগের ইউনূস সরকার দিয়ে আসছে, এবং সেই দাসখত যে মানবে সেই ব্যাপারে মুচলেকা তারেক এবং জামাত আগের থেকেই দিয়েছে। সুতরাং ইউনূসকে একা আমি দোষ দেব না এই দাসখত দেওয়ার ব্যাপারে। তো অন্যরা সবাই রাশিয়ার থেকে তেল কিনতে পারে, কিন্তু বাংলাদেশ পারে না, এবং উই আর সাফারিং ফর দ্যাট। তো এর আগে 2001 থেকে 2006 সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আর এবার তারেক রহমান ক্ষমতায় এসেই সবার আগে তেল ফুরোচ্ছে যে দেশটা পৃথিবীতে প্রথম, সেই দেশটার নাম বাংলাদেশ। 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরে বক্তৃতায় একটা চুরি করা স্টেটমেন্ট দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। 1899 সালে একজন ডাচ নেতা ভ্যান লিন্ডে তিনি এটা অনেক আগে বলেছিলেন, সেই আই হ্যাভ এ প্ল্যান। তো সেইটা কপি পেস্ট করে তিনি 25শে ডিসেম্বর বলেছেন, কিন্তু আমরা আজও জানি না যে ভাইয়ার প্ল্যান কি। তার প্ল্যান কি তাহলে? বাংলাদেশকে আবার সেই টেক ব্যাক বাংলাদেশ, মানে পিছনের দিকে নিয়ে যাওয়া, আবার দুর্নীতির মতো নানান আকামে কুকামে প্রথম স্থানের নিয়ে যাওয়া। এবার যেমন এই বাংলাদেশ তেল শেষ হওয়ার দৌড়ে প্রথম হতে যাচ্ছে। ভীষণ লজ্জার বিষয়। আমি জানি না বাংলাদেশের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি এই মুহূর্তে ফিজিতে আছি, রবিবার রাতে অস্ট্রেলিয়া ফিরবো, এবং যে জায়গাগুলোতে অবস্থান করছি সেখানে নেটওয়ার্কের অবস্থা খুব একটা ভালো না। এটা আসলে ছুটি কাটানোর জায়গা। তো আমি গত 2 দিন কোনো এপিসোড করতে পারি না, আজকে বহুত কষ্টে একটা এপিসোড করলাম। আমি চেষ্টা করবো, আর যদি না পারি সোমবার থেকে ইনশাল্লাহ আবার রেগুলার হয়ে যাব। আজ এ পর্যন্তই। ইউনূস সরকারের 18 মাসের ব্যর্থতার দায় তারেক রহমান সরকারের ঘাড়ে। তারেক রহমান সরকার বাঁচবে কি করে, এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। 2024 সালের অগাস্টের তথাকথিত অভ্যুত্থানের মধ্য দিয়ে
দেশে হাল ধরেছিলেন তথাকথিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে গঠিত সেই অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য সময় পেয়েছিলেন 1.5 বছর। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সেই 18 মাসের অব্যবস্থাপনা আর ব্যর্থতার দায় কি এখন বর্তমান নির্বাচিত সরকারের ঘাড়ে এসে বর্তেছে? অর্থনীতি থেকে স্বাস্থ্য, জ্বালানি থেকে প্রশাসন, সর্বত্রই কি তৈরি হয়েছে এই বিশৃঙ্খল কঙ্কাল? শুরুতেই আসা যাক স্বাস্থ্য খাতে। ডক্টর ইউনূস সরকারের অব্যবস্থাপনার সবচেয়ে মর্মান্তিক পরিণতি আজ ভোগ করতে হচ্ছে দেশের শিশুদের। বর্তমানে সারা দেশে হামের এক ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে কাতরাচ্ছে শিশু, প্রাণ হারাচ্ছে অনেকে। কেন এমন হলো? সংশ্লিষ্ট সূত্র বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের যে অপারেশনাল প্ল্যান বা ওপির আওতায় টিকা কেনা হতো, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 2025 সালের আগস্টে হুট করে সেটি বাতিল করে দেয়। ফলে শিশু ও মাতৃ স্বাস্থ্য সুরক্ষায় পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার হাম, রুবেলা ও হেপাটাইটিস বির মতো জীবন রক্ষাকারী টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিচালনায় যে অটোমেটিক বা স্বয়ংক্রিয় সিস্টেম ছিল, সেখানে অযথা হস্তক্ষেপ করে পুরো চেইনটি ভেঙে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার, যার ফল ভোগ করছে সাধারণ মানুষ। কেবল স্বাস্থ্য নয়, জ্বালানি খাতেও চলছে চরম অস্থিরতা। গত জানুয়ারিতে দেশে এলপিজি গ্যাসের এক হাহাকার দেখা যায়। 1300 টাকার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে 1700 থেকে 2500 টাকায় গিয়ে ঠেকে। কোথাও কোথাও কেউ কেউ জ্বালানি কিনেছেন এমনও এলপিজি 1300 টাকার 3000, 4000, 4500 টাকায়ও কিনতে হয়েছে। এক পর্যায়ে ডিলাররা গ্যাস বিক্রি বন্ধ করে দেয়। এই বিপর্যয় সামাল দেওয়ার আগে এখন যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব। জ্বালানি তেলের সংকটে আজ শুধু শিল্প কারখানা নয়, সাধারণ যানবাহনও স্থবির হয়ে পড়েছে। জ্বালানির অভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় চলতে পারছে না, যার ফলে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর আসছে। জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের যে বিপুল প্রত্যাশা ছিল, সেখানে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব আর দুর্বল ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করছেন বর্তমান বিশ্লেষকরা। একই সাথে ইউনূস সরকারের নানা অনিয়ম নিয়ে আমরা কিন্তু বিগত 1.5 বছরে অত্যন্ত সক্রিয় ছিলাম, বিভিন্ন সমস্যার কথা বলতাম, কিন্তু সেই সমস্যা শুনবার মতো সময় কারো ছিল না। আজকে সমস্যাটা এতই প্রকট আকার ধারণ করেছে যে বিএনপি ইউনূস সরকারকে সমর্থন দিয়েছে ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিল, সেই বিএনপি আজ ক্ষমতায়। আজকে ইউনূস সরকার যে গর্তগুলো খুঁড়েছে, সেই গর্তে একের পর এক পড়ছে বিএনপি সরকার। প্রশাসন ও স্থানীয় সরকার ব্যবস্থায় কি রেখে গেছে ডক্টর ইউনূস সরকার? সিটি কর্পোরেশনগুলোর শীর্ষ পদে অদক্ষ লোক নিয়োগ দেওয়ায় উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে রাজধানীতে বর্ষা আসার আগেই মশার প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। অন্যদিকে রাজস্ব প্রশাসনে সংস্কারের নামে চালানো হয়েছে হজ ও বরল পরীক্ষা নিরীক্ষা। আন্দোলনের অজুহাতে একের পর এক দক্ষ কর্মকর্তাদের বরখাস্ত করায় পুরো রাজস্ব বিভাগে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ফলে সরকারের রাজস্ব আয় আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রশাসন ও নীতি নির্ধারণের ধীর গতির এই নেতিবাচক প্রভাব এখন নির্বাচিত সরকারকে প্রতিটি পদক্ষেপে বেগ পেতে হচ্ছে। এবার একটু তাকানো যাক অর্থনীতির দিকে। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার সময় কৃচ্ছ সাধনের এবং ঋণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল পুরোই উল্টো। তাদের 18 মাসের শাসন আমলে অতীতের যে কোনো সময়ের চেয়ে ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে। তথ্য বলছে, এই সময় ইউনূস সরকারের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,90,000 কোটি টাকা এক বছরে। অভিযোগ করা হয় আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে, তাই না? আওয়ামী লীগ সরকার কি পরিমাণ উন্নয়ন করেছে, উন্নতি করেছে, অভূতপূর্ব উন্নতি। আর ইউনূস সরকার প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। উন্নতি কোথায় আপনি দেখান তো? দেখাতে পারবেন দৃশ্যমান কোনো উন্নতি? কিচ্ছু করেনি।
এই টাকাগুলো গেল কোথায়, সেটি এখন বড় প্রশ্ন। ইউনূস সরকারের সময় বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় $10 বিলিয়ন। নিজস্ব আয় কমে যাওয়ায় কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতেও সরকারকে কোটি কোটি টাকা ধার করতে হয়েছে। এখন এই ঋণের কিস্তি পরিশোধের হিমশিম দশা আর বাজেটের ওপর প্রচন্ড চাপ সবই সইতে হচ্ছে বর্তমান সরকারকে। অথচ বিনিয়োগ নেমে গেছে তলানিতে, ব্যবসা বাণিজ্যে চলছে স্থবিরতা। আপনি একবার চিন্তা করুন এই যে ঋণের বিষয়টায়, ইউনূস সরকার 1.5 বছর ছিল, 18 মাস। আওয়ামী লীগ সরকার 15.5 বছর ছিল, 15.5 বছরে 16 লাখ কোটি টাকা বা 17 লাখ কোটি টাকা। ইউনূস সরকার যদি 15 বছর থাকতো তাহলে কি করতো, কি হতো একবার চিন্তা করুন তো। 1.5 বছর, এই যে 4 লক্ষ কোটি টাকা, এটা তো আপনি যদি ওইভাবে হিসাব করেন তাহলে 40 লক্ষ কোটি টাকা ঋণ করতো ইউনূস সরকার যদি 15 বছর থাকতো। আওয়ামী লীগ খারাপ, তাই না? আওয়ামী লীগ 16 বছরে 16 লক্ষ কোটি টাকা ঋণ করেছে আর অভূতপূর্ব উন্নয়ন দিয়েছে। এটি আওয়ামী লীগ খারাপ হয়েছে। কেমন খারাপ দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাবেন, বুঝতে পারবেন। অযথা গাল গল্প দিয়ে লাভ নেই ভাই, যুক্তিতে আসুন। হ্যাঁ, আওয়ামী লীগের প্রশংসা করছি, আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছি। মুক্তিযুদ্ধের কথা বলছি, আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর কথা বলছি, আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছি। বাদ দিন ওসব, যুক্তিতে আসুন। আওয়ামী লীগ কি খারাপটা করেছে? আওয়ামী লীগ যা করেছে দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। ইউনূসের সারাটা সময় মানুষ বলতে শুরু করেছিল আগেই ভালো ছিলাম। আজকে 1.5 মাস হয়েছে তারেক রহমান সরকারের, মানুষ ইতিমধ্যে বলা শুরু করেছে আরো কটা দিন যেতে দিন যে আগেই ভালো ছিলাম। কারণ তারেক রহমান কোনোভাবে ইউনূস সরকারের এই অব্যবস্থাপনা ট্যাকেল করতে পারবেন না। মানুষের প্রত্যাশা আছে। আমি বারবার একটা উদাহরণ দিই যে 2 বছর আগের দগদগে উদাহরণ আছে যে ওই সময় স্থিতিশীল বাংলাদেশ, ওই স্থিতিশীল বাংলাদেশের সিকি ভাগ তারেক রহমান সরকার দিতে পারবে না, যার কারণে জনসন্তোষ বাড়বে। আমার মাথায় কিছুতেই ঢোকে না যে তারেক রহমান সরকার কিভাবে কন্টিনিউ করবে। আপনারা অনেকে বলেন যে আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগকে প্রকৃতি টেনে নিয়ে আসবে। আসবে না মানে? অর্থনীতিকে স্থিতিশীল করার নামে অন্তর্বর্তী সরকার যেন শিল্প বাণিজ্যের গলা টিপে ধরেছিল। আমানতকারীদের স্বার্থের কথা না ভেবেই 5টি দুর্বল ব্যাংককে একীভূত করার অপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সাধারণ শেয়ার হোল্ডারদের মূল্য শূন্য ঘোষণা করা হয়। ব্যবসায়ীরা বারবার আলোচনার আহ্বান জানালেও ইউনূস সরকারের প্রশাসন তাতে কান দেয়নি। উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং এলসি সুবিধা বন্ধ করে দিয়ে ব্যবসায়িক পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও স্বীকার করেছেন যে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান কমছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি, যা এখনকার অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, তথাকথিত জুলাই অভ্যুত্থান বা জঙ্গি আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন আর সচল এক বাংলাদেশ। এই বৈষম্যহীন সচল বাংলাদেশ এগুলো হচ্ছে জাস্ট একটা মোড়ক। এই মোড়কের আড়ালে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার প্রচেষ্টা। এগুলো শুনতে খুব ভালো লাগে যে বৈষম্যহীন বাংলাদেশ, বাহ দারুণ তো। এই সুন্দর কথা, এই সুন্দর স্বপ্ন বা কথা মালা শুনেই সাধারণ মানুষও পাগল হয়ে গিয়েছিল। 2024-এর জুলাই আগস্টে জঙ্গি আন্দোলনকে সমর্থন দিয়েছিল। আজকে সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে কি অবস্থা। সামনের দিনগুলোতে আরো টের পাবেন, একটু টের পাওয়া দরকার আছে। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বাজার স্থিতিশীল রাখা কিংবা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যে বিশৃঙ্খলা রেখে গেছে তা যেন এক ব্যর্থতার কঙ্কাল। সেই ভঙ্গুর সিস্টেমকে মেরামত করে দেশকে এগিয়ে নিতে এখন বর্তমান নির্বাচিত সরকারকে এক কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ডক্টর ইউনূস সরকারের এই 18 মাস কি শুধুই সুযোগ নষ্টের ইতিহাস, নাকি এর পেছনে অন্য কোনো গভীর সংকট ছিল, অন্য কোনো গভীর ষড়যন্ত্র ছিল? এই যে মানুষের যে ক্ষোভ ইউনূস সরকারের প্রতি, আজকে 1.5 মাস হয়ে গেছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে
আগে গণমাধ্যমে প্রকাশ হতো না ইউনূস সরকারের আমলে, কারণ গণমাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান। দেখা যায় যে ওইখানে ওই প্রতিষ্ঠানটা আছে, সেখানে মব সৃষ্টি হয়েছে গণমাধ্যমে, মব সৃষ্টি করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, যার কারণে গণমাধ্যমে এগুলো গত 1.5 বছরে সেই অর্থে লিখতে সাহস পায়নি। ইউনূস সরকার চলে যাবার পর এক প্রকার গণমাধ্যমেও বলা যায় যে তাদের সিরিজ ঘটনা প্রকাশ করছে। আমরা কিন্তু 1.5 বছরে নানা রকম অনিয়মের কথা বলে এসেছি। এখন তারেক সরকারের কি করা উচিত? এই যে জন অসন্তোষ তৈরি হচ্ছে ইউনূস সরকারের ব্যর্থতার কারণে, আজকে ব্যর্থতার দায় তারেক সরকারের হাতে বা ঘাড়ে এসে পড়ছে। তারেক রহমান সরকারের সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। আপনার দলে যারা দুর্বৃত্ত আছে, এই দুর্বৃত্তদের যে কোনো মূল্যে ফুল স্টপ টানতে হবে। আপনার দলে আপনি মন্ত্রী পরিষদ গঠন করেছেন অনভিজ্ঞ, কিন্তু অত্যন্ত ভদ্রতার সাথে শিষ্টাচারের সাথে কাজ করতে হবে। কিন্তু আমরা দেখছি আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো না। আপনারা যে এই সমস্যা উতরায় যাবেন এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আপনার দলের নেতা মন্ত্রীদের কথাবার্তায় সেগুলো ফুটে উঠছে না। অবাস্তব সব কথাবার্তা বলছেন এক একজন, ইতিহাস নিয়ে বিকৃত ইতিহাস তৈরি করছেন নতুন করে। দেশের অর্থনৈতিক অবস্থা, সামগ্রিক অবস্থা নিয়ে বিভ্রান্তিমূলক কথামালা চলেই যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। একই সাথে এই মুহূর্তে আপনি জন আস্থা পেতে হলে এই যে অভিযোগগুলো উঠছে ইউনূস সরকারের বিরুদ্ধে, স্বয়ং ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং ওই সময় বিভিন্ন দায়িত্বে যারা ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনবার ঘোষণা দিতে হবে। কেন ইউনূসকে আপনি এখনো অপরাধী হিসেবে ঘোষণা দিচ্ছেন না? কেন ইউনূসকে আপনি গ্রেপ্তার করছেন না? কেন ইউনূস উপদেষ্টা পরিষদ যে এই যে দেশবিরোধী কর্মকাণ্ড করে গেছে গ্রেপ্তার করছেন না? এখনই গ্রেপ্তার করুন, নইলে আপনি টিকতে পারবেন না। কাজেই আপনার বাঁচার ওই যে সুশৃঙ্খলভাবে কাজ করা, এবং সুশৃঙ্খলা আমরা এখনো দেখতে পাচ্ছি না। ইউনূস সরকারের ব্যাপারে আপনাদের কোনো অবস্থান এখনো নিশ্চিত নয় যে তারা যে অপরাধ করেছে, অপরাধী যে তারা, এই যে শিশু হত্যা করছে, শিশু হত্যাকারী ইউনূসের উপদেষ্টা পরিষদ। রাজস্ব আদায় কম হয়েছে, এর দায়, বিভিন্ন দায় দিয়ে ইউনূস সরকারের বিচার করতে হবে। বিচার যদি না করেন আপনারা বিচারের আওতায় আসবেন। কোনটা করবেন সেটি বেছে নেওয়ার সময় এসে গেছে। কাজেই বেছে নিন যদি ভালো চান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।